জয়ের পথে সঙ্গে সুজয়। There's nothing wrong in making mistakes. There's nothing wrong in making mistakes. What's wrong is letting it stay. What's wrong is letting it stay as a mistake without the effort of making it right will lead you to nowhere. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং জয়ের পথে সঙ্গে সুজয় আজকে 407th, ইয়েস 407তম সপ্তাহ, 407তম এপিসোড। আজকের এপিসোডে আমার খুব বন্ধু, রিসেন্ট হওয়া বন্ধু সোহিনী চক্রবর্তী। নমস্কার সোহিনী, থ্যাঙ্কস ফর নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ সুজয় দা, থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আর তোমার সাথে নতুন বন্ধু, তো নতুন থেকে আমরা আরো ক্লোজেড বন্ধুর দিকে যাই, সেটাই আমি চাইবো। আমরা তো মানে সোহিনীকে তো ধন্যবাদ দেবই আসার জন্য, আর ধন্যবাদ দেব প্রত্যেক সপ্তাহের মতন আমার সকল দর্শকদের যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, 8 বছর কমপ্লিট হবে 2nd of July, জয়ের পথে সঙ্গে সুজয় দেখে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কারণে, the 7 rules of success. First rule, have a clear vision. কি পেতে চাই, we should be very clear about it, focused on it, and then only it's going to happen. So have a very clear vision. The second rule of success, be bold and energetic. Energy, you should exude energy. Look, feel korte parbe the vibration inside. So be bold enough to state whatever you want, and that through energy dekhiye na inside. The third rule of success, never give up. Ami boli, success is not how you achieve, success is how many times you get up after you fall down. So never ever give up. Shei jo don't quit poem er last stanza ta যে আমরা বারবার এখানে রিসাইট করেছি যে you don't quit. Success is failure turned inside out, the silver tint of clouds of doubt, and you never know how close you are. You may be near but it seems so far. So stick to the fight when your hardest hit. When things seem worse, that you should not quit. So never give up. The fourth rule of success, follow your instinct. সবার দ্বারা সবকিছু হয় না, কাউকে কপি করে কিছু হয় না। You have to have that within yourself. So follow that instinct. Go ahead. The fifth rule of success, don't copy, be yourself. আবার বললাম, কাউকে ফলো করে কিছু হয় না, কাউকে কপি করে কিছু হয় না। অমিতাভ বচ্চন চাইলেই হওয়া যায় না, উত্তম কুমার হওয়া যায় না, ইভেন প্রসেনজিৎ কিংবা ঋতুপর্ণা হওয়া যায় না। You can be yourself. So you have yourself and go ahead with that. The sixth rule of success, think today, work today. অনেকবার বলেছি, procrastination leads to nothingness. আজকে যা ভাবছি, আজকেই যদি তা না করি, কাল পরশু তরশু নরশু, that's not going to happen. So if you think today, work today. And the seventh and the last rule, সাপ্তাহিক সাফল্যের 7 কারণে, 7th and the last rule is do only what you believe in. যেটা বিশ্বাস করি সেটা করি। কেউ বলল, কেউ করেছে, কেউ সফল হয়েছে, কারো খুব নাম হয়েছে, সেটা করলে হবে না। আমি যেটা বিশ্বাস করি সেটাই করব। সেটা তুমি দেখলে দেখবে, শুনলে শুনবে, না হলে হতো না। হলে জানেন তো, জয়ের পথে সঙ্গে সুজয় কিছুতেই 407তম সপ্তাহে আসতো না। যখন শুরু হয়েছিল ভেবেছিলাম 25টা এপিসোড হলেই দারুণ, 25th এপিসোডে হাসনে উঠে এসেছিলেন, বাট ইট ওয়েন্ট অন। সো আই বিলিভ দ্যাট পজিটিভ একটা চ্যানেল, একটা বড় চ্যানেল, নট টেকিং নাম, এখনোর দিনে বড় চ্যানেল, বলেছিল এরকম শো চলে না যেখানে পরনিন্দা পরচর্চা হয় না কিংবা রাজনীতি নিয়ে কাজা হয় না। So I accept it with humility, but I'm thankful to my friend Milan Chakraborty who gave me a chance to do the show. আজকে বললাম তো 2nd July 8ম বর্ষ পূর্তি হবে। চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে সোহিনী সম্পর্কে 2-4 কথা, কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। সোহিনীর কথা সোহিনীর মুখ থেকেই শুনবো, কিন্তু সোহিনীকে আমরা যা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, আপনারা যদি সোহিনী চক্রবর্তী বলেন সোশ্যাল মিডিয়ায় কিন্তু দেখতে পাবেন ভেরি অ্যাক্টিভ, প্রচুর। আজকে যখন এইসব ল্যাপেল ট্যাপেল লাগাচ্ছে, আমি বললাম বাবু ও খুব বোঝে, ও রোজ দিন শুট করে, ওর এইসবে আছে। একটা কথা বলে দিই, সোহিনীর ছবির থেকে কিন্তু সোহিনীকে সামনে দেখতে অনেক বেটার। আমি যা দেখলাম, এই যা রিয়েলাইজ করলাম, শি লুকস মাচ বেটার। এক সেকেন্ড হচ্ছে যে
সোহিনীকে দেখবেন আপনারা, সোহিনীর একটা নিজের বুটিক আছে, সো শি উইল স্পিক অ্যাবাউট দ্যাট। সোহিনী ইজ এ অ্যাঙ্কার, সোহিনী ইজ এ মডেল, আর কি কি করে আমরা সোহিনীর থেকেই জেনে নেব, বিকজ জয়ের পথে সঙ্গে সুজয় অ্যাকচুয়ালি করে তার সফল অতীতের সাফল্যের ডকুমেন্টেশন। কিন্তু আমি যখন সোহিনীকে ও ডকুমেন্টেশন চাই, বলে আমার কোনো ডকুমেন্টেশন নেই, সো আই টেক হার, যে ওর একটা খোলা পাতা, সে খোলা পাতা আমরা আমাদের প্রশ্ন উত্তরেই জেনে নেব, খুলে নেব পাতাগুলো, পড়ে নেব বইটা। সোহিনী চলে আসছি প্রশ্ন উত্তরে। প্রথমেই বলো, তুমি তো বললেই যে মানে অফ দ্য লাইন বললে ইউ আর নট ফ্রম ক্যালকাটা। একদম পুরোপুরি কলকাতা। একদম। তোমার কলকাতা কোথায় কোথায় বড় হয়ে ওঠা? কোথায় বড় হয়ে ওঠা? জন্ম শান্তিনিকেতন। আচ্ছা। তারপরে ছোটবেলার অনেকটা শান্তিনিকেতনের রতনপল্লীতে কাটানো। তো ওখান থেকেই একটা জন্মসূত্রে কোথাও থেকে একটা ক্রিয়েটিভিটি নিয়ে জন্মেছি। এবং তারপরে টোটালটা পুরো খড়দায়। আমার বাবার চাকরি চেঞ্জ হয় এবং তারপর আমরা খড়দা। জন্ম, কর্ম, বেড়ে ওঠা, স্কুলিং সবকিছু খড়দা, এখনো খড়দাতেই আছি, মফস্বল থেকে লড়াই চালিয়ে যাচ্ছি। মফস্বল থেকে লড়াই চলে। তা স্কুলিং কোত্থেকে? স্কুলিং রহরা ভবনাথ, খড়দা, একদম রামকৃষ্ণ মিশন এর পাশে। আর কলেজ? কলেজ ব্যারাকপুর সুরেন্দ্রনাথ। কি নিয়ে পড়েছো তুমি? আমি হিস্ট্রি অনার্স নিয়ে পড়েছি। হিস্ট্রি নিয়ে পড়েছো? হিস্ট্রি নিয়ে পড়ে মানে অনার্স করে মাস্টার্স করেছো না? মাস্টার্স করেছি। আমি হিস্ট্রির পর একদম টোটালি শিফট করে গেছিলাম লাইব্রেরি সায়েন্সে। আচ্ছা, লাইব্রেরি সায়েন্স। লাইব্রেরি সায়েন্সে বিএলআইজ, এমএলআইজ সব করেছি। ও বিএলআইজ এমএলআইজ সব করেছি। করার পর আমি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে কন্ট্রাকচুয়াল পোস্টে 6 ইয়ার্স কাজ করেছি। আচ্ছা, তো প্রেসিডেন্সিতে কাজ করেছো, তার আগে তুমি একটা অফলাইন বলছো একটা স্কুলেও কাজ করেছিলে? হ্যাঁ, তারপর একটা স্কুলে করেছি। করার পর মনে হয়েছে যে ঠিক 10টা 5টায় নিজেকে বাঁধবো না, আচ্ছা আরেকটু খোলা হব। এমনি বলছি আমরা তো তুমি জানো আমি টেকনোলজি ডিরেক্টর সিএসএ প্রায় 16 বছর আছি, এবং আমি দেখি যে লাইব্রেরিয়ানদের প্রচুর দায়িত্ব এবং ভীষণ দায়িত্ব। তার কারণ হচ্ছে এআইসিটি বলো, ইউজিসি বলো, বার কাউন্সিল, মানে এই যে বই মানে অ্যাক্সেশন নাম্বার, এই নাম্বার কত বলো, তারপর কে কোন সময় টাইমে বই ফেরত দিচ্ছে না, মানে পুরো ইয়ে করছে না, সবকিছু মেইনটেইন করতে হয়। এবং সেটা মানে স্ট্যাটিউটরি অথরিটিকে দেখাতে হয়। আর সবথেকে মনে হয় আমার যেটা প্রেসিডেন্সিতে কাজ করতে গিয়ে আমার যেটা এক্সপেরিয়েন্স আমি বলবো যে প্রেসিডেন্সির মতো ঐতিহ্যপূর্ণ লাইব্রেরি বোধহয় খুব কম আছে। ডেফিনেটলি এমন নথিপত্র যেখানে আমি নিজে হাতে করে গুছিয়েছি, যেটা আমার মনে হয় আমার পক্ষে ভীষণ পরিমাণে সৌভাগ্যের, যে অত পুরনো নথি আমি নিজে হাতে গুছিয়েছি, এবং কোন র্যাকে কোন বই আছে। হ্যাঁ, তুমি কি তখন কি মানে লিপসিস কি মনো সফটওয়্যার ইউজ করেছো? মানে তখন হ্যাঁ, আমাদের সব রকমেরই সফটওয়্যার ছিল। প্রেসিডেন্সির আলাদা একটা নিজস্ব সফটওয়্যারে আমরা ইনহাউস সফটওয়্যার, হ্যাঁ ইনহাউস সফটওয়্যারে কাজ করতাম। প্রেসিডেন্সির কথা যদিও কন্ট্রাকচুয়াল করছিলাম, ওই জন্য একটা কোথাও ভয় ছিল যে পার্মানেন্ট হব তো, মানে এরকম আমাদের যে গ্রুপটা ছিলাম একটা অবভিয়াসলি, তো সেই কারণের জন্য যখন মনে হলো যে না ঠিক আছে, পাশাপাশি শোজের লাইনটা মানে এবার আমি এতে আসছি আর কি। দেখো, তুমি যদি প্রেসিডেন্সিতে ব্যাপক একটা লাইব্রেরিয়ান হতে, আজকে আমি তোমাকে ডেকে উঠতে পারতাম না। কেন আমরা যদি দেখেছি মানে টাচউড, ঈশ্বরের আশীর্বাদে যাদের ডেকেছি তারা ভাইস চ্যান্সেলর কিংবা ডিন কিংবা, তার কারণ হচ্ছে জয়ের পথের সঙ্গে আফটার অল তো এট দি এন্ড অফ দি ডে মিডিয়া, তো মিডিয়াতে একটু পরিচিত নাম কিংবা সফল নাম কিংবা একটু ডিফারেন্ট কাজ করে এরকম ছাড়া ডাক মানে এটা দর্শকদেরও ডিমান্ড থাকে। মানে এমন বলছি না আমি লাইব্রেরি, আমার ইনফ্যাক্ট আমাদের যে লাইব্রেরিয়ান ডালিয়া ইজ ভেরি মানে পপুলার, আমার খুব প্রিয় একজন লাইব্রেরি, প্রিয় মানুষ। আমি ওকে একদিন কবিতা বলে আমি ডাকবো ওকে একদিন। কিন্তু আমি বলছি মানে লাইব্রেরিয়ান হলে হতো, এই যে লাইব্রেরিয়ান থেকে এই যে একটা যাই হোক কন্ট্রাকচুয়াল যাই হোক প্রেসিডেন্সির মতো করে, এবার when did you decide that you are going to do something else, কিংবা লাইব্রেরি করতে করতে এটা করছিলে, কি করছিলে? অ্যাকচুয়ালি আমি একদম ফার্স্টলি বলি যে একটা ফিনান্সিয়াল ব্যাপার থাকে, ঠিক আছে, একটা হট করে ঝাঁপ দিলে তো একটা পেছনে খুঁটি দরকার, তো সেই কারণের জন্য অবভিয়াসলি আমি চাকরি তারপরেও করেছি। কিন্তু আমার মনে হয়েছে যে না, চাকরি করতে গিয়ে যেটা হচ্ছে তাতে কি হচ্ছে, একটা হিউজ টাইম ওখানে ইনভেস্ট করতে গিয়ে আমি আমার কল্পনার জগৎটা কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছে, এবং আমি ঠিক মতো করে হয়তো চাকরিতেও 100% দিতে পারছি না। আমাকে বেরিয়ে যেতে হচ্ছে, আগে আমার শোজ এলে আমাকে বেরিয়ে যেতে হচ্ছে। কি শোজ করছো? কি তখন আমি মূলত আমি বহু ছোটবেলা থেকে কবিতা লিখি। কবিতা লেখো? হ্যাঁ,
অনেক আমার তো ছোট কবিতা কবিতা আমার জীবন ভরে যাচ্ছে। হ্যাঁ, কত কবি আমি একটু প্রেমের কবিতা একটু বেশি আমার লিখি। বাবা, আর না হলে একদম চরম নারীবাদী। তো তারপর আমি দেখলাম যে না, শুধু নারীবাদী হয়ে লাভ নেই। কবিতা লেখো মানে তোমার কবিতা বই হ্যাঁ বেরিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার বই বেরিয়েছে। ওরে বাবা, তো আমার বুক ফেয়ারে বই বেরিয়েছে, শ্রীজাতদা আমার বই ওপেন আচ্ছা। করেছে। তো তারপরে আমি ঠিক করলাম, তখন আমি টুকটাক টুকটাক করে শোজ করছিলাম, মানে মঞ্চ, একদম যেটাকে আমরা বলি বাংলা ভাষায় মঞ্চ করা, তো মঞ্চ করছিলাম। করতে করতে আমি প্রথমে টাকা পয়সা ছাড়াই মঞ্চ করছিলাম। তো না সেটা কবিতা বলতে না অ্যাঙ্কারিং করতে? অ্যাঙ্কারিং করতাম, কারণ আমি যেহেতু খুব প্রচন্ড কথা বলি, ঠিক আছে, তো সেই কারণের জন্য। আর আমি চট করে মানুষের সাথে খুব মিশে যেতে পারি, আমার একটা অসুবিধা হয় না। তো আমার মানে লোকালিটির মধ্যে, আমাদের ওই চত্বরের মধ্যে, তো যারা আমাকে বলতো হ্যাঁ সৈনী শোটা করে দিতে হবে, আমি ঠিক আছে করে দেবো, কোনো অসুবিধা নেই। এই করতে 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 কোথায় চলে গেলাম, আর এটাকে প্রফেশন হিসেবে নিয়ে নিলাম, আমি নিজেও জানি না। একদিন মনে হলো যে না, এটার জন্য আমাকে এটাই যদি ফুল টাইম আমি নিই, তাহলে এটার জন্য আমাকে টাকা চার্জ করতে হবে। নাহলে হাউ উইল ইউ সারভাইভ? তো আমার একটা মেয়ে আছে, আমাকে তো সার্ভাইভ করতেই হবে। তো সেই কারণের জন্য তখন থেকে তোমার মেয়ে, তোমার এই সৈনিক কেস নিয়ে আমরা সেকেন্ড হাফে কথা বলবো। প্রথমার্ধে একদম মানে আমিও কথা বলতে পারি, তুমিও কথা বলতে পারো, সো মানে খুব তাড়াতাড়ি টাইমটা চলে গেল ফার্স্ট হাফে। তবে একটা প্রশ্ন না করে আমি যাই না, প্রত্যেক সপ্তাহে বলি, তুমি যদি এপিসোড গুলো দেখো, বলি না, আমি বিশ্বাস করি, আই বিলিভ ইন দ্যাট, যে মুহূর্তই জীবন তৈরি করে, মোমেন্টস মেক লাইফ। যে মোমেন্ট চলে গেছে, রোজ দিন বলি একই কথা, মোমেন্ট চলে গেছে, নামগুলো ডিফারেন্ট করি, যে কোনোদিন মুকেশ আম্বানি বলি, কোনোদিন বিল গেটস বলি, কোনোদিন টেসলার মালিকের কথা বলি, এলন মাস্কের কথা বলি, যে এরাও বিলিয়ন্স অফ ডলার্স, সেই মোমেন্টটা আর ফেরত পাবে না। ইয়েস অর নো? তো তোমার এখনো অনেক দিন আছে, আমরা প্রার্থনা করি তুমি সুস্থ থাকো, ভালো থাকো, আরো ভালো করাও নাও। কিন্তু অ্যাট দি সেম টাইম আমার প্রশ্নটা, আমরা ইনফ্যাক্ট হাই নিউজের একটা ওটিটিও এসছে, হাই নেক্সট বলে, আমরা সেটা কোলেক্ট করছি, এই যে মোমেন্টস অফ লাইফ অফ ইউর গেস্ট আর কি, কোনো একটা মোমেন্ট উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। আমার মেয়ে হওয়া। ও দ্যাটস তোমার মেয়ে কত বড় এখন? এখন 6 বছর। ওকে, সো সবার যেরকম থাকে, সৈনির মোমেন্টস হচ্ছে মা। এটা অবশ্য অনেকে বলেছে, আমি প্রত্যেকদিন বলি যে 400-র ওপর এপিসোড, 375 গেস্ট, সবার মোমেন্ট ডিফারেন্ট। এইটা কিন্তু সন্তান হওয়া কিন্তু অনেক মহিলাই বলেছেন যে দ্যাট ইজ দ্য বেস্ট মোমেন্ট, এন্ড শি ইজ ফ্র্যাঙ্ক অ্যাবাউট দ্যাট, শি কুড হ্যাভ said anything else. So thanks. চলে যাওয়ার আগে, প্রথমার্ধে চলে যাওয়ার আগে একটা বলে যাব গল্প, মোটিভেশনাল গল্প, ভীষণ বলতে ভালো লাগে প্রত্যেকদিন। আজকের গল্পটা আমার ইজ ভেরি মানে ভেরি ক্লোজ টু মাই হার্ট। আমি ইনফ্যাক্ট আমার স্টুডেন্টসদেরও বলেছি। একজন ফিলোসফির প্রফেসর ক্লাসে ঢুকলেন, খুব টাই পরে খুব ভালো করে ঢুকেছেন, সেজে গুজে ঢুকেছে। সঙ্গে সঙ্গে তার কিছু বয়েজ এলো, মানে যারা হেল্পিং বয়েজ এলো। একজন একটা জার নিয়ে এলো, আর 3টে কালো প্লাস্টিকের প্যাকেটে কি সব যেন নিয়ে এলো। তো প্রফেসর গুড আফটারনুন বললো, তারপর তোমার কেমন আছো, সব ভালো আছো? আছে। তখন বলছে আজকে, তখন সবাই একটু উৎসুক চোখে দেখিয়েছে জার নিয়ে কি করছে। প্রথম কালো যে প্যাকেটটা খুললো, অনেক বড় বড় স্টোনস, মানে পাথরের খণ্ড, সেইগুলো জারে ভরে, জারটা বলতো, বলো জারটা কি ভর্তি আছে, সবাই বলো, বললো হ্যাঁ জারটা ভর্তি। এবার সেকেন্ড যে কালো যে প্লাস্টিকটা খুললো, তার মধ্যে সব স্টোন চিপ, সেটা ভরলো, ভরে একটুখানি নাড়িয়ে দিল। এবার বললো দেখো এটা কি, জারটা কি ভর্তি আছে? বললো হ্যাঁ ভর্তি। গ্রেট। এবার তৃতীয় যে কালো প্যাকেটটা, প্লাস্টিকের প্যাকেট, সেটা খুললো, তার মধ্যে অনেকটা বালি। সেই বালি টুকটুক টুকটুক টুক করে করে তারপর একদম, তখন বলে বালি, বলে এইটা কি ভর্তি হলো এবার? বলছে হ্যাঁ। ছেলেরা বুঝতে পারছেন না যে বালি, পাথর আর স্টোন চিপস দিয়ে উনি কি বোঝাতে চাইছেন। তখন বলছে দেখো, তোমাদের মনে হচ্ছে যে আমি আজকে যেন কিসের জন্য এই সব জিনিসপত্র নিয়ে তোমাদের কাছে এসেছি এবং বাজে বকছি কি, ইটস নট লাইক দ্যাট। এই জারটা যদি ইমাজিন ইট ইজ লাইফ, তাহলে এই যে বড় স্টোনস গুলো, these are the major components or foundation of your life, which consists of your baba, ma, shami, stri, shantan, and the nearest and the dearest ones. They form the base of your life. অন্য সবকিছু যদি চলেও যায়, এইটা যদি ঠিক থাকে, তাহলে your life is standing on a very solid platform. এই যে স্টোন চিপস গুলো নেক্সট ফর্ম, যে ফ্রেন্ডস, ক্লোজ ফ্রেন্ডস, কাজ, নিজের প্রফেশন, প্যাশন, এইগুলো হচ্ছে দ্য সেকেন্ড ওয়ান।
আর বালিগুলো হচ্ছে আমাদের ছোটখাটো জিনিস যেগুলো নিয়ে আমরা খুব মত্ত থাকি, কতটা নাম হলো, কতটা ফেম হলো, ফেম হলো, জানলো কিনা। যদি আমি পুরো বালি দিয়েই আগে জারটা ভরতাম তাহলে কি আর কিছু জায়গা পেত না। সো ডোন্ট ওয়েস্ট ইউর টাইম অন থিংস উইচ আর পেটি। সেই সবে আমরা সময় নষ্ট করব না। কনসেন্ট্রেট অন ইউর ফ্যামিলি, গিভ টাইম টু ইউর ফ্যামিলি। ভালোবাসার লোকদের ভালোবাসা, তারা সুখের দিনে দুঃখের দিনে তোমার পাশে থাকবে। ভালোবাসার লোক ফ্যামিলি যদি পাশে থাকে তাহলে দুঃখ হাফ হয়ে যাবে, আনন্দ দ্বিগুণ হবে। at the end of the day যে বলে কথায় কথায় বলে, খুব ক্লিশে লাগতে পারে, যে the family that dines together stays together। এবং সাফল্যের মূল আমার এই মোটিভেশনাল টক শোতে আমি বারবার বলেছি, বারবার মনে করি, যারা ইনফ্যাক্ট সেকেন্ড হাফের ফার্স্ট প্রশ্নই তাই থাকবে, যে ফ্যামিলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফ্যামিলি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার আমি বলি, দ্য ফাউন্ডেশন যত স্ট্রং, স্ট্রাকচার তত স্ট্রং হবে। সুতরাং দি বেসিক্স অফ লাইফ, সেই পাথরগুলো, বড় পাথরের কথা আমরা যদি মনে রেখে ফ্যামিলির প্রতি যদি আমরা দায়িত্বশীল হই, ভালোবাসা হই, যদি আমরা ফ্যামিলির জন্য টাইম দিতে পারি, তাহলে আমরা বাকিগুলো কিন্তু কোল্যাটারাল বেনিফিট হিসেবে চলে আসবে একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। জয়ের পথে সঙ্গে সুজয়। জয়ের পথে সঙ্গে সুজয়। চলে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে সঙ্গে সুজয়। জয়ের পথে সঙ্গে সুজয়ের আজকে 407th এপিসোড। আজকের এপিসোডে আমার অতিথি, যারা প্রথম থেকে দেখেননি তাদের জন্য বলছি, সোহিনী চক্রবর্তী। যদি না শুনে থাকেন কি বলেছে ফার্স্ট হাফটা আবার দেখে নেবেন। সোহিনী, এবার একটু পার্সোনাল লাইফে আসি। তার কারণ আমার মনে হয় যে তোমাকে তো তোমার এখন এই সোহিনী কেয়ারস এর জন্য কিংবা তোমার অ্যাঙ্কারিং এর জন্য চেনে। যদি একটু পার্সোনাল লাইফ শেয়ার করে, হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। মানে এট দি এন্ড অফ দ্য ডে উই কাম ফ্রম আ ফ্যামিলি, আমাদের মানে একটা ফ্যামিলি আছে, তারা আছে, মানে ইটস লাইক নর্মাল থিং, উই অনলি দ্য ভিউয়ার্স সি দ্য ফ্রন্ট এন্ড। একটু যদি বাবা মা মানে তোমার এমনি নিয়ারেস্ট এন্ড ডিয়ারেস্ট। আমি একটা একদম মানে জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, যেখানে প্রচুর ভাই বোনের সঙ্গে, মানে তুতো ভাই বোনের সঙ্গে, এবং এরকম ভাবে আমাদের বাড়িতে 70 বছরের পুরনো দুর্গাপুজো হয়। এবং এটা রিচুয়ালস যে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকো না কেন, দুর্গাপুজোর ওই 7-10 দিন তুমি যেখানেই থাকো তোমাকে আসতেই হবে। এটা একটা ম্যান্ডেটরি অ্যাটেন্ডেন্স। তো এরকম একটা ফ্যামিলি থেকে আমি বিলং করি। বাবা কি করতেন? বাবা একদম সেলসে ছিলেন, মা স্কুল টিচার ছিলেন, একটা প্রাইমারি প্রাইভেট স্কুলের স্কুল টিচার ছিলেন। তো ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আমি এসেছি। দিদি আছে, দিদি এখন আপাতত একদমই ইউএসএ তে সেটেল। তো ও আর ফেরার কোনো ব্যাপার নেই, বছরে একবার দুর্গাপূজায় আসে। খুব খুব রক্ষণশীল, কনজারভেটিভ এবং প্রচন্ড আদর্শবোধ, মূল্যবোধ থেকে আমার জন্ম। তো সেটা বোধহয় কোথাও না কোথাও কুড়ে কুড়ে এখনো আছে ভেতরে। তো আমার মানে পুরো বংশের ইতিহাসে কেউ এরকম অ্যাঙ্কারিং বা মানে গ্ল্যামার দুনিয়ায় কেউ আসেনি। সবাই পড়াশোনা শেষ করার পর একদম চাকরি বাকরির দিকেই গেছে। তো সেখান থেকে আমি একটা ব্রেকিং মানে পাথ তৈরি করেছি। তোমার অফলাইন বলছিল তোমার মেয়ে আছে তোমার। হ্যাঁ, তো আমার ব্যাপারটা হয়েছে যে আমার খুব খুব একটা সহজ পথ নয়। মানে যাই করতে যাই প্রচন্ড ঘেটে যায়, মানে সবই হয় আলটিমেটলি, কিন্তু অনেক ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে হয়। আমার ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমাকে বিয়ে করতে হবে। স্বপ্ন ছিল বিয়ে করতে হবে, মানে একটাই অ্যাম্বিশন ছিল যে আমাকে বিয়ে করতে হবে। এরকম কেউ বলেনি এত 407তম এপিসোডে যে একটাই অ্যাম্বিশন যে আমাকে বিয়ে করতে হবে। এবং আমি যাকে বিয়ে করেছি তার সাথে আমি এবিসিডি মানে করেছিলাম, এবিসিডি লেখা আমি তার সাথে শিখেছিলাম। এবং একটু বাদেই বুঝতে পারি, এবং যেহেতু সে একদমই গানের জগতের লোক এবং ফেমাস নেম, তো একটু বাদেই আমাকে বলা হয়, কিছুদিন যাওয়ার পরেই আমাকে ও বলে যে শোনো, আমি কি বিয়ে হয় তারপর তোমার স্বপ্ন সফল হয়। আমরা নার্সারি থেকেই একসঙ্গে মোটামুটি, তো স্কুল কলেজ টিউশন সব একসঙ্গে, যাতে প্রেম করার সব রকমের জায়গা খুঁজে নেওয়া যায়। তো আর লোকাল যেহেতু, তো অসুবিধা নেই। তো সে আমাকে প্রথমেই দায়িত্বটা চাপিয়ে দেয় ক্লাস 5এই মোটামুটি, যে
তো তোকে কিন্তু চাকরি করতে হবে, আমি গান গাইবো। আর আমি সেই দায়িত্বটা পুরো সিরিয়াসলি, হ্যাঁ, পুরো পুরো মোটিভেশনটাই ওটা যে আমাকে যেন তেন প্রকারে বিয়ে করতে হবে, চাকরি করতে হবে, আর ওকে দাঁড় করাতে হবে গানের জগতে। both as a wife and a mother আর কি। পুরো মায়ের দায়িত্বটা নিয়ে নি। এবং তারপর আমার মনে আছে যে আমি খুব অল্প বয়স থেকে টিউশন করতে আরম্ভ করি, বিকজ যাতে গানের অসুবিধা ওর যাতে গানের অসুবিধা। কত রকমের গেস্ট, মানে কত রকমের কাহিনী। আই সে যে এটা করে আই বিকাম এনরিচড অ্যাজ এ হিউম্যান বিং। হ্যাঁ, তো এটা করি এবং করার পর আমরা দুজনেই, আমরা যেহেতু সেম এজ, 23 বছর বয়সে আমাদের মাস্টার্স এর রেজাল্টও বেরোয়নি তখনও, মানে কেউ পাশ করব কি পাশ করব না তাও জানি না। তো তার ভবিষ্যৎ ছিল, কারণ সে অলরেডি শোয়ের জগতে চলে এসেছে এবং বিদেশ যাওয়া শুরু করে দিয়েছে। তো তার জগৎটা ছিল, আমি জানি না আমি কি করব পরবর্তীকালে, আমি এটুকু জানি আমি বিয়ে করে নিতে হবে আমাকে। তো বিয়ে টিয়ে করার পর আমরা বুঝলাম যে আমি দেখলাম যে সবই করলাম কিন্তু বোধহয় বিয়েটা ঠিক মতো হলো না। মানে এই বিয়ে আমাকে খুবই পীড়া দিল, কষ্ট দিল। আমি ওয়ার্ড সাপ্লাই করি, মানে আমাকে হাসি দেখে হাসি থেকে দুঃখটা এক্সট্রা করে, মানে হালকা করে ছেড়ে দিচ্ছি। আমি যদি তখন যদি 100 খেটে থাকি তাহলে এখন আমাকে 2000 খাটতে হবে, তবে কি একটা পরিবার দাঁড়াবে, ঠিক আছে? তো তারপর থেকে বুঝলাম, মানে বিয়ের 1 মাস বাদে আমি বুঝে গেলাম যে আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই আমার হাতে। কারণ আমার যার সাথে বিয়ে হয়েছিল, হি ইজ ভেরি মাচ সেলফিশ অ্যাবাউট হিম। ও নিজেরটুকু ছাড়া, নামটা বলতেই হবে, নামটা বললে আমার দেখো তুমি যে নাম না বলো, এখন গুগল আর চ্যাট জিপিটি তে নাম পাওয়া খুব একটা ডিফিকাল্ট। আচ্ছা, নাম পর্ণাভ ব্যানার্জি, আমি জানি। পর্ণাভ, হ্যাঁ, সিঙ্গার পর্ণাভ। ও বাবা, এবার পর্ণাভ যদি পর্ণাভ এই শোতে এসেছে, হ্যাঁ জানি আমি। জানো? হ্যাঁ, কেন জানবো না, তা আমি ঘর করছি, আমি জানবো না? তো পর্ণাভকে দাঁড় করানোর পেছনে আমার একটাই মোটিভেশন ছিল। পর্ণাভের সাথে আমি ইনফ্যাক্ট আমরা এতে গেছিলাম, তোমার এনএবিসি তো গেছিলাম, বঙ্গ মেলায় গেছিলাম। হ্যাঁ, বঙ্গ মেলায়, হ্যাঁ কলম্বাস। আমি তো আমেরিকায় চাকরি করতাম, আমি মানে 8 বছর আমেরিকায় আমি জানি তো, আমি সব জানি। তখন সবে ও 5th না কি হয়েছিল একটা, হ্যাঁ, গোল্ডেন ভয়েসে 5th চ্যাম্পিয়ন হয়নি, না উইনার হয়েছিল গোল্ডেন ভয়েস, তো খেয়াল নেই। মানে ওই মানে টেলিভিশনের লোক হিসেবেই ছিল, কিন্তু ওখানে এও গেছিল তখন আমাদের শ্রীকান্ত গেছিল, সেই শ্রীকান্ত লোপাদিও গেছিল সেই সময়। আর কলম্বাস হচ্ছে আমার আমেরিকার বেস, মানে আমার বান্ধবী বোন, মানে যাই বলো, মানে অত্যন্ত সুন্দরী আমার বান্ধবী, মানে ছোটবেলার আর কি, এনামার্ড বাই হার। এবং তাই জন্য প্রথমে বোন পাক দিয়ে নিই, উই আর স্টিল দ্য ফ্রেন্ডস, আমরা লাইফ লং ফ্রেন্ডস। মানে আমার বউ এসে এখন ক্লোজেস্ট ফ্রেন্ড আর কি। তো ওর বাড়িতে কলম্বাস, ও আমার সেক্রেটারি হিসেবে কাজ করতো আমেরিকা, যে আমি ওর নাম্বার দিয়ে। তো কলম্বাসের এতে আমরা গিয়ে হোটেলে থাকতাম না, ওরা যেহেতু মানে কলম্বাসেই থাকে, তো ওখানে পর্ণাভ প্রথম চিনি। তারপরে তো নানান এতে আছে। পর্ণাভকে দাঁড় করানোটাই একমাত্র অ্যাম্বিশন ছিল। প্রবলেম কি হলো? প্রবলেম হলো মিন্স তারপরে আমি বুঝলাম যে পর্ণাভ শুধু নিজেরটাই বেশি করে ভালো করে বোঝে। হি ইজ নট বদার অ্যাবাউট মি, মাই ক্যারিয়ার, মাই অ্যাম্বিশন, কোনোটা নিয়ে বদার নয়। যেহেতু ওকে ওই ঠেকনা দিয়েছে আমি প্রথমে, ও বুঝে গেছে যে এইটাই শক্ত কাঁধ যার উপর আমি এরকম করে দিয়ে চলবো। গুড ফ্রেন্ড অফ মাইন্ড, কিন্তু না, আমারও গুড ফ্রেন্ড অফ, মানে খুবই গুড ফ্রেন্ড। কারণ আমি এটাতে মানে আমি এখানে না, আমি হ্যাঁ, তো আমি একটা কথা এখনো বলবো যে আজকে ডেট অবধি আমার 2 মাস হলো আমি ডিভোর্স ফাইল করেছি, মানে আমাদের মিউচুয়াল ডিভোর্স সাইন হয়েছে, এখনো ফাইনাল সাইন হয়নি। কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে একটা স্ট্রাগল পিরিয়ডের মধ্যে দিয়ে এখন একটা মানসিক, মানে আমি যদি এখন ব্যাকে যাই তাহলে আমার কাছে কোনো স্মৃতি নেই উইদাউট পর্ণাভ। আমার ছোটবেলাটাকেই তাহলে ডিলিট করে দিতে হবে, এখন ছোটবেলা বড়বেলা সবটাই ডিলিট করে দিতে হবে। তো এখনো আমি বলবো যে এখনো আজকের ডেট অবধি যদি ওর সব থেকে ভালো কেউ পৃথিবীতে চেয়ে থাকে সেটা আমি। এবং আমার মনে হয় যে ও যদি কোনো বিপদে পড়ে বা ওর যদি কোনো সমস্যা হয়, আমি যদি সেটা যদি উত্তর মেরুতেও বসে থাকি, সবার আগে আমিই আসবো। আমি তো মোটিভেশনাল টকিং করি, আমি বলি যে এটা আমি বলবো। তবে এখানে পর্ণাভকে দোষ দেওয়া যায় না, কারণ কিছু আমার মনে হয় কি বলতো, যে মোটিভেশনাল টকের দিকেই যাচ্ছি, যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মানুষ কিন্তু খারাপ হয় না, হয়তো একসঙ্গে বসবাস করার যোগ্য হয়ে ওঠে না অনেক সময়,
কিন্তু আলাদা করে যদি ইন্ডিভিজুয়ালি তুমি প্রত্যেকটা মানুষকে দেখো তারা কিন্তু খারাপ নয়। তো প্রত্যেকে, প্রণব ইজ এ ভেরি গুড ম্যান, খুব ভালো বন্ধু আমি বলবো এটা। এবং সব থেকে যেটা ওর প্লাস পয়েন্ট, আমাদের প্রায় 12 বছরের বিয়ে হয়েছে, কোনোদিন আমার ফোন ও ঘাটেনি, কোনোদিন আমি ওর ফোন ঘাটিনি, মানে কোনোদিন আমি রাত্রি 3টের সময় শো করে এলেও কোনোদিন জিজ্ঞাসা করবে না যে কোথায় ছিলে, কার সাথে ছিলে, কোনো ইন্টারফেয়ারেন্স না ওর লাইফে আমি কোনোদিন করেছি। এই জায়গাটাতে একটা ভীষণ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা ছিল, এটা একটা বিশাল বড়। এবং এটা আমার ধাক্কা, তোমার ইন্টারভিউ নিতে এটা আমার ধাক্কা, কারণ প্রণব ইনফ্যাক্ট লাস্ট নম্বর 31 জানুয়ারি আমাদের মেয়ে ফিরছিল থেকে, বাইরে থেকে। সো আমরা ওই মেলা হয় না, যে গান মেলায় গিয়ে আমাদেরকে প্রণব গান গাইছে। সো আমরা যে হি ইজ আ গুড, ভেরি গুড সিঙ্গার, যে গানটা শুনেই যাই যখন চেনা মানুষ গাইছে, আমরা তো আমরা সেটাই দেখা অবশ্যই, মানে আমিও চাইবো যে যাই হোক। আমি এবার তোমার এতে আসি, আমি অবভিয়াসলি। আর তোমার মেয়ে কি করে? মেয়ে ক্লাস 1। তো আমার মেয়ে লং ওয়ে টু, মেয়ে খুব ম্যাচিওর মেয়ে, আমার সব থেকে ক্লোজেস্ট ফ্রেন্ড যদি কেউ হয় আমার মেয়ে। কারণ আমার কোনো ছেলেকে পছন্দ হলে আমি আগে মেয়েকে দেখাই। তো এবং ও বলেন ঠিক আছে মামাই, হ্যাঁ ঠিক আছে ভালো, কিন্তু তো আমি আমার লাইফের ইচ অ্যান্ড এভরিথিং শি নোজ। তো আর ওটা ওর সঙ্গে আমি কোনোদিনও, ও 6 বছর আমি 36 বছর এটা ভেবে কোনোদিন ওর সঙ্গে ডিল করিনি। আমি তোমার সাথে যেভাবে কথা বলছি ওর সাথে আমি সেভাবেই কথা বলি, আমার লাইফের সব পার্ট ওর। মানে পুরোটা ঘেঁটে গেল তোমার টিভিতে বসে। আমার জেনারেলি এরকম হয় না, কেন ওই যে আমি বললাম তোমার বন্ধুর বাড়ির কথা বললাম, তার সাথে বসে আমি তার উপর খুব বিরক্ত, দেরি করে এসছে। তারপর মেন আই হার্ড হার স্টোরি আর কি, যে ডোমেস্টিক ভায়োলেন্স না তা, সেটা হচ্ছে কিন্তু সে তো চেনা লোক না, মানে অন্য একটা লোক সম্বন্ধে, মানে ধরো বন্যায় 1000টা লোক ভেসে গেছে, তোমার হবে, কিন্তু তোমার একটা চেনা লোকের ক্ষতি হচ্ছে শুনলে যেরকম হবে সেরকম ঘাটে। যাই হোক, আমার হবে না তোমার, আমি যদি না তোমাকে জিজ্ঞেস করি কোনো হবিস কি আছে তোমার? মানে আমি বলি যে এই যে স্ট্রেস, এই যে নানান স্ট্রেস, রকম স্ট্রেস, যত হাসি মুখে কথাগুলো বলছো, কথাগুলো তত হাসি না। স্ট্রেস কমানোর আমার একটাই ইয়ে, যে আমি খুব নেচার পছন্দ করি। তো আমি খুব আড্ডা মারতে পছন্দ করি, যে যাকে তাকে পেরে ধরে হলো আমি আড্ডা মারি। সেটা নিজের কথা বলি না, আমার দুঃখ আমি দেখাতে যাব না, বাট আমার কানেক্ট, মানুষের সাথে কানেক্ট করতে খুব ভালো লাগে। আমার মনে হয় তো এটা করলে আমার মনে হয় আমি ডিফারেন্ট। তাই বলেছি যে এত অতিথি দেখুন, সবার কিন্তু হবিজ ডিফারেন্ট। হবিজ কিন্তু কথা বলা হতে পারে, টু স্পিক উইথ পিপল। আমি বলি যে রাত্রি 12টার সময় হাঁটতে যাই, তখন আমি লোকের সাথে কথা বলি, কারণ আমার হাঁটাটা অনেক ইজি হয়ে যায়, আর আমার অনেক আমার কথাও বেরিয়ে যায়। আই ডোন্ট কিপ এনিথিং ইনসাইড। তো আমি একদম ওপেন বুক। এবার বলছি তুমি অফলাইন বলি, সেটা আমি ঠিক তোমার প্রোফাইল থেকে, তুমি প্রোফাইলটা দাওনি, আর কোনো প্রোফাইল নেই আমার। সেটা যে তুমি কবিতাও লেখো, কবিতা কি ছোটবেলা থেকে লেখো? কবিতা ছোটবেলা থেকে কবিতা লেখো। এবার হচ্ছে যে কবিতার কি বই বেরিয়েছে? হ্যাঁ। আর তুমি বলছো তুমি প্রেমের কবিতা লেখো, প্রেম করেছো বলেই কি প্রেমের কবিতা এসেছে, নাকি এটা এমনি আসছে? প্রেমে ছোটবেলা থেকে আমি খুব প্রেমে বিশ্বাসী, ঠিক আছে? তো আমার মনে হয় প্রেম ছাড়া এক সেকেন্ড, একটা মুহূর্ত চলা সম্ভব না, একটা মুহূর্ত না। যে ফিল্ডে, যে পজিশনেই একজন মানুষ বসে থাকুক না কেন, যদি প্রেম থাকে তাহলে আমার মনে হয় সব আছে, আর যদি প্রেম না থাকে তাহলে কিছুই নেই। তো আমি খুব মোটিভেট করি মানুষকে প্রেমের দিকে যাওয়ার জন্য। This is something I really like. Motivation for আমার কবিতা tagline, the number one motivational speaker who drags you towards praise. যতই প্রেমে ধাক্কা খাই না কেন, তবুও আমি প্রেমে বিশ্বাসী, এবং আমি প্রেম করতে বলবো। আমি প্রেম করতে বলবো। সাফল্য হচ্ছে যে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াও, প্রেম ভাঙে গেছে আবার করো। That's the way that life should go. এবার বলি, যেবার তোমার প্রফেশনের কথা বলি, তুমি কিছুদিন ধরে দেখছি, আমি জানি না কতদিন ধরে, কিন্তু আমি তোমাকে ফলোর পর দেখছি তুমি সোহিনী কেয়ার্স খুব প্রমোট করো। তো কি করো? আর হঠাৎ সোহিনীকে অ্যাঙ্কারিং করতে করতে প্রথমে ভালো অ্যাঙ্কার, তারপর দেখছি যে না আবার সোহিনী কেয়ার্স, অনেক কিছু করি। এবং আমি খুব একটা ওই চুপ করে বসে থাকতে পারি না, ঠিক আছে? ওই সকালবেলা না ঠিক আছে চলো ল্যাদ খাই আজকের দিনটা, আমি একদমই নই। আমি প্রচন্ড কাজে থাকতে ভালোবাসি, আমার কাজের মধ্যে আমার মোটিভেশন আসে। তো আমার সোহিনী কেয়ার্স মিন্স আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমার একটা ব্র্যান্ড তৈরি হবে। তো আমি জানতাম না কিসের ব্র্যান্ড,
আমার কোনো আইডিয়া ছিল না, বাট আমি জানি আমি একটা কিছু করব, একটা কিছু সোহিনী করব, নামটা থাকবে। হ্যাঁ, যেখানে সোহিনী সোহিনী নামটা থাকবে। থাকবে এবং এটা তো আমি তারপরে বলি জানো তো শব্দই ব্রহ্ম, বুঝতে হ্যাঁ, পারছো? তো আমি অনেক মানুষের সঙ্গে আলোচনা করতে করতে আমার একজন কি বলবো সেটা আমি জানি না মানুষ অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করে কি আমি করে তো না, বিশ্বাস করি, আর আমিও অনেক কিছু পড়ে আছি, আমি একদম করতাম না, বাট আমি ওই মানুষটির কাছে যাওয়ার পর আমি বিশ্বাস করতে শুরু কে করেছি। সে কি? তার নাম কনিষ্ক সেন, ঠিক আছে, তার গড়িয়াহাটে তার অফিস। ওই আমি মানুষ একজনের কাছে যাই যে সে আমার ফ্রেন্ড, ফিলোসফার, গাইড সব। তার নাম হচ্ছে অচিন্ত ভট্টাচার্য, যত্ন বলে এসছে উত্তর প্রদেশ মধ্যে রাজগণক সাউথ সিটিতে বসে। তার আগে একজন অ্যাস্ট্রোলজার ছিল, বাবার বন্ধু ইঞ্জিনিয়ার, সে প্যাশনের, কিন্তু অচিন্ত প্রফেশনাল অ্যাস্ট্রোলজার। তো আমার ভীষণ স্নেহ করেন, ভীষণ গাইড না করেন। ইনিও তাই, ইনি খুব স্ট্রেট ফরওয়ার্ড মুখের ওপর বলে দেন। আমাকে বলে দিয়েছিল দেখো তোমার লাইফে এই হবে। আমি প্রচন্ড ঝগড়া করে তর্ক করে ওনাকে অনেক রকম ভাবে কনভিন্স করে দেখলাম উনি কিছুতেই কনভিন্সড হচ্ছেন না। ওই বলে তোমার এটা হবেই, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। তো তারপরে আমার যখন হলো তখন আই এম স্টার্টিং বিলিভিং অন হিম। এটা কবে শুরু করলে সোহিনী? তো তারপরে সে আমাকে বললো যে যেহেতু একটা আমার সত্যি নাকি কথা। ভেনাস খুব ভালো, হ্যাঁ ভেনাস আমার খুব হাই, আমি জানি না, তো আমাকে তখন সে বললো যে বিউটি ওরিয়েন্টেড কিছু করো, বিউটি ওরিয়েন্টেড কিছু করো, ইউ উইল গ্রো। তো তখন আমি ঠিক করলাম যে আমি একদম আয়ুর্বেদিকে যাব, একদম 100% ন্যাচারাল আয়ুর্বেদিকে যাব। এবং এখন সোহিনী কেয়ারে হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার আছে। হেয়ারের যত রকম সমস্যা, স্কিনের যত রকম সমস্যার সমাধান আছে আমার কাছে মোটামুটি। আমি একটা ছোট আউটলেট করেছি, খড়দাতেই করেছি, ইচ্ছা আছে ইন এই যে ফিউচার যেটা তুমি এটা দাও সেটা খড়দাতে, এই যে সোহিনী কেজ হ্যাঁ যেটা হ্যাঁ promote খড়দাতে, করো, আর মেইনলি এটা পুরোটাই ই-কমার্স ওয়েবসাইট এবং মানে the products are available through হ্যাঁ Amazon website. বাকিটা তোমার ই-কমার্সের মাধ্যমে হয়। How is it going? কতদিন করেছো? 2 months। 2 months করেছো। তাই জন্য আগে দেখিনি। সব একসঙ্গে লড়াইটা শুরু হয়েছে, ওটাও হয়েছে ওটাও হয়েছে পরপর। একটা বলছি যে তোমার জিজ্ঞেস করছি, মানে এটা ফ্র্যাঙ্ক আমার একটা, তার কারণ দেখো অনেকেই তো অ্যাঙ্কারিং করে, অনেকেই কবিতা লেখে। আমার সামহাও মনে হচ্ছে আর কি, আমি অনেক অঙ্কদের চিনে এসেছি, এখানে অর্পিতাও এসছে, ঝর্ণাও এসছে, ঝর্ণা অঙ্কারিং করে না, ঝর্ণা কবিতা লেখে আর করে, যে আমি ইনফ্যাক্ট আমি নিজে সিরিয়াল করেছি 2 বছর। আমি অনেক মানে অ্যাসপাইরেন্ট অ্যাক্টরদের সাথে কাজ করেছি। আমি তো আর অ্যাক্টর হয়ে কাজ করতে যাই, আমি গেছি, আমার ভালো লাগে। লীনা গঙ্গোপাধ্যায় আমাকে, তুমি জানো লীনা দি আমার এতে এসেছেন 350 বছরে, যে সত্যি অ্যাঙ্কারিং করে কবিতা লিখে সংসার চালানো যায় না। তুমি যেটা বলছো যে লাইফস্টাইলটার কথা বলছো, সেই লাইফস্টাইলটা পেতে গেলে তোমাকে প্রচুর মাচা শো করতে হবে। আমি একটা টাইমে করেছি, রেগুলার মেদিনীপুর যেতাম আসতাম, ঠিক আছে। তো তারপর সামহাও কোথাও আমার মনে হয়েছে যে না, আই লুজ মাই ডিগনিটি, ঠিক আছে। ওই ঠিক আছে ভাল লাগছে তো, নাচতে ইচ্ছা করছে তো, এই বলতে বলতে প্রত্যেক দিন আরে একটু নাচ হয়ে যাক, মানে এই কথাগুলো বলতে বলতে আমি একদমই ওই জায়গাটাকে ডিসরেসপেক্ট করছি না, বাট কোথাও সামহাও আমার মনে হয়েছে যে আমার একটা ইন্টেলেক্ট আছে, আমার একটা ওয়ে অফ থিঙ্কিং অফ লাইফ আছে, আমার একটা মূল্যবোধ আছে জীবনে। আমি কখনোই দেখতে পারবো না স্টেজে উঠে একটা মহিলাকে কন্টিনিউয়াসলি হ্যারাস করা হচ্ছে, গানের পর গান গাইতে বলা হচ্ছে এবং তাকে নামতে দেওয়া হচ্ছে না অডিয়েন্স ক্রাউড তাকে। তো এইটাতে আমার মনে হয়েছে যে আমার কোথাও আমার ডিগনিটি লুজ হচ্ছে। তো সেই কারণের জন্য আমার তখন মনে হয় যে সাইড বাই সাইড আমাকে কিছু একটা করতে হবে, এবং কিছু করা মিন্স আমাকে আমি আমার নিজের ব্র্যান্ড বানাবো। তো তখন আমি একদম টোটালি সোহিনী কেয়ারে আসি এবং চেষ্টা করছি মোটামুটি রেসপন্স এখন প্রমোশন লাগবে আরো যেরকম করছো যেরকম হ্যাঁ কন্টিনিউ। আমি যে কোনো বিজনেসে আমার মনে হয় 1 ইয়ার কিছু দেখা যায় না। তো আমার সবে 2 মাস হয়েছে, আমি এক্সপেক্ট করতে পারি না যে আমি কিছু দেখবো। আমি জাস্ট মানুষের কাছে সোহিনী কেয়ার নামটা যদি পৌঁছে যায় সেটুকুই আমার কাছে। আমি বলি শব্দই ব্রহ্ম, ইউ ক্যান কিপ অন হ্যামারিং, ইফ ইউ কিপ অন হ্যামারিং অন দ্য সেম টিউন, তাহলে ড্রিমটা আসবে। ইট উইল টেক সাম টাইম। তবে আমি একটা মানে ফ্রিল্যান্সিং চাকরিও করি পাশাপাশি, তো সো ইউ ক্যান মেইনটেইন সেটা দিয়ে এবং কিছু পার্টিকুলার ঠিকঠাক ভালো যেটা আমার করতে ইচ্ছা করে সেরকম শোজ দিয়ে আই ক্যান ম্যানেজ মাইসেলফ। তুমি একদম ঠিক বলেছো, তোমার এই মাচাটা আমি বলছি, আমাকে একজন বলেছিল। তো দেখো আমি তো তুমি যেটা বললে না যে এটা না তোমার সাথে আমার খুব কমন মিলে গেল, মানে ফ্রিকোয়েন্সি মেটার করা, যে আমি তো চিরদিনই ভালো করেছি। আমি সাউথ পয়েন্টে পড়েছি, যাদবপুরে পড়েছি, আমি এমবিএ তে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি, আমি দেশ বিদেশে চাকরি করেছি, আমেরিকান কোম্পানিতে চাকরি করেছি,
কিন্তু এবং আমি যে চাকরি শুরু করে এমএন দস্তুর অ্যান্ড কোম্পানি, যেটা দ্য বিগেস্ট স্টিল প্ল্যান্ট কনসাল্টেন্ট দ্য ওয়ার্ল্ড, আমি আজকে আমার মেয়েকে বলছিলাম যে আমি যখন দস্তুরে কাজ করেছি, মানে দস্তুরে কাজ করি আমার মেয়ে আমার মানে আমি দেখতে শুনতে পাই আমাকে তো লোকে প্রেমে পড়ে, আমার প্রেম হচ্ছে না কেন, মানে সো আই ওয়াজ ভেরি কনফিউজড আর কি যে হোয়াটস হ্যাপনিং টু মি। তো সেই করতে করতে এবং তারপরে দেখো আমার বিয়ে, মাই ওয়াইফ ইজ ওয়ান অফ দ্য মোস্ট এস্টাবলিশড প্রফেসরস ইন দ্য টাউন, আমার মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক। তো কিন্তু সবই হচ্ছে কিন্তু নামটা হচ্ছে মানে আমি মানে যে ফেমটা যে নামটার খিদে and I started মানে একটা কনসালটেন্টই নাম বলেছিল, প্রথমে বলেছিল জয় বিজয় সঙ্গে সুজয়, সামহাও আনন্দবাজার সাংবাদিক আমাদের কাছে অশোক চক্রবর্তী বললো যে সুজয় এটা জয়ের পথে সঙ্গে সুজয় করে, একটা ভার্ব আসছে আর কি। এবং আজকে 407th এপিসোড, সো কিপ অন ট্রাইং। এবং প্রথম যখন আজকে বলছিলাম প্রথম যখন শুরু করেছি 25টা এপিসোড হলে দাঁড়ো, এবং এখন কিন্তু নানান ইভেন্টসে ডাকছে এবং করতে করতে লোকের কি হয় অ্যাসপিরেশনস তো বাড়ে, তাহলে কি করে বাড়া যায়। একজন বললো যে তুমি আশা করতে পারো, তো আমি একজনকে বললাম, এবার আমার তো কানেকশন, কারণ পুলিশ কম্পিউটার হেড ছিলাম 8 বছর, সো আমি একটা মাচার লোক পেয়ে গেলাম যে মাচায়। তো তিনি আমাকে বললেন যে স্যার আপনাকে একটা কথা বলছি, আপনি সব কোন কাইন্ডলি মাচাটা করবেন না, ইট ডাজন্ট গো টু ইওর প্রোফাইল অ্যাট অল, ইউ ক্যান রিচ টু থাউজেন্ডস অফ পিপল, আপনার পরিচিতি, কিন্তু আপনার তোমার একটা তোমাকে আমরা একটা যে জায়গায় দেখি হট করে তোমাকে গিয়ে ওরকম একটা জায়গা, এবং ইউ নেভার মানে প্রেডিক্ট ইওর অডিয়েন্স। কারণ আমি অনেক সময় দেখে গেছি যে ওমা যখন উঠছি তখন তারা তো খুবই ভদ্র, ওমা কিছুক্ষণ 2 ঘন্টা যাওয়ার পরে তাদের থেকে ওরকম রিঅ্যাকশন বা ওরকম ধরনের কথাবার্তা, না তবু লোকটা আমার তবু একটা মাচা করে আমার অভিজ্ঞতা আমি নিয়ে যাব শিওর তো প্রমিস এখানে কিন্তু ক্যামেরার সামনে একটা জাস্ট একটা আই ওয়ান্ট টু হ্যাভ আ ফিল যে মাচাতে কেমন লাগে। মাচায় একটা সুবিধা আছে যেটা আমার মনে হয় যে প্রচুর এনজয় করা যায়। আমি দেখো আমি তো আমি কথা বলতে পারি শুধু না, আমি কথা বলতে পারি, আমি জুম্বা শিখি, আমি নাচতে পারি, আমার ট্রেন সেমি ক্লাসিক্যাল সিঙ্গার, আমি 8 বছর ধরে গান শিখছি, এখন আমি পারফর্ম করি, আমি সেদিনকেই দেখছিলাম তোমার, আমি শায়েরি বলি, এন্ড আই ডু ইট মানে একদম অরফ্যান, মানে আমি গান মানে আমি মিউজিক ছাড়াই গাইতে পারি, মিউজিক নিলে তো এখন আমি ইনফ্যাক্ট আমার 20 তারিখ একটা বড় শো আছে, 25 তারিখ শো আছে, এবং টেকনোতে করলে তো শো কেন, টেকনোতে এত কলেজ এত ডিপার্টমেন্ট ইউ ক্যান তার সাথে সাথে আই কি পড়ে, কিন্তু এই মাচাটা তোমার সাথে আমাকে দুটোই মিলে গেছে, একটা হচ্ছে বারণ করাটাও মিলেছে, কিন্তু আমি এটাও মিথ্যা কথা বলবো না যে আমার করার ইচ্ছে নেই, আমার একটা মাচা না আমি তোমাকে নিয়ে যাব, একদম ফাটিয়ে মাচা করব, একদম প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। চলো আমি তো প্রথম যখন 2016 2 জুলাই যখন আমি শুরু করি জয়ের পথে সঙ্গে সোজা, চন্দ্রশেখর ঘোষ বন্ধন ব্যাংকের চেয়ারম্যান সেই বছরই পারমিশন পেয়েছিলেন, এবং প্রথম থেকে আমি বলি আমি সোনার বাংলা করার একজন সৈনিক হতে চাই, আই ওয়ান্ট টু বি সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে সোনার মেয়ে সোনার সঙ্গে। তোমার কি মনে হয় যে বাংলা যেভাবে হচ্ছে, তুমি তো খর্দাতে হচ্ছে বেঙ্গলি বর্ন এন্ড ব্রট আপ, মানে বাংলা সোনার বাংলা করার দিকে এগোচ্ছে, সোনার বাংলা করার দিকে এগোচ্ছে কিনা সেটা আমি বলতে পারবো না, তবে আমার মনে হয় মানুষের কিছুটা মানসিকতা চেঞ্জ করা দরকার। মানে ওই কিছু আমি একদম মফস্বলে থাকি বলে মফস্বলের কালচারটা আমি তোমাকে বলছি, আমি খাটবো না, ঠিক আছে, আমার কাছে আমি পরিশ্রম করব না, এই দাদা ওই দাদা সেই দাদা ধরে আমার বেশ মান্থলি একটা ভালো রোজগার হয়ে যাচ্ছে, আমি আর ভালো বাইক হাঁকিয়ে নিচ্ছি, এবং পাড়ার মোড়ে দাঁড়িয়ে দোকান করেছিস, আচ্ছা ঠিক আছে তোকে এটা করতে হবে, কিন্তু এটা কিন্তু করতে হবে, এই যে একটা ভয়ঙ্কর কালচার চলছে, তাতে আমার মনে হয় যে কোথাও গিয়ে যে আমি আমার মেয়ের জেনারেশন দিয়ে বলছি যে আমাদের যে একটা ছোটবেলায় মাইন্ডসেট ছিল যে না আমাকে আফটার মাস্টার্স আমি যা খুশি তাই করতে পারি, এই বেসিক এডুকেশনটা আমার থাকা দরকার। এখন একটা হয়ে গেছে খুব সহজলভ্য হয়ে গেছে যে কোনো প্রফেশনে, সে তুমি ইনস্টাগ্রামে একটা রিল বানিয়েও তুমি কোটি কোটি টাকার মানে রোজগার করে নিতে পারছো, আবার একটা পাড়ার কিছু দাদাকে সাপোর্ট করেও তুমি একটা কোটি কোটি টাকা রোজগার করে নিতে পারছো। তো এই যে একটা ডিফারেন্স, একটা অদ্ভুত কালচার, আমার মনে হয় এডুকেশন ইজ মাস্ট। এডুকেশন ছাড়া প্রত্যেকটা সপ্তাহে কিন্তু আমি জিজ্ঞেস করতাম, আজকে সৈনিককে জিজ্ঞেস করা হয়নি যে বেসিক এডুকেশন কতটা দরকার, তার কারণ সবাই তো এক ছেলে এক মেয়ে, তাই জন্য ভাবে যা প্যাশন তাই করবো, তা কিন্তু নয়। যে সৈনিক বললো শেষের দিকে, সে নিজেই বললো এডুকেশন ইজ এ মাস্ট। আর একটা কথা প্রত্যেক সপ্তাহে বলে এই সপ্তাহে বলবো, সোনার বাংলাও যা বললো তাতে
তর্জমা করলে আমি যা প্রত্যেক শব্দে সেটাই দাঁড়ায়। সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা করি। তুমি যদি আমার এপিসোডস গুলো দেখে দাও, প্রত্যেকটা এপিসোডস আই ব্রিং 7 রুলস অফ সাকসেস। এই 7 রুলস কিন্তু কোনোটাই আমার না, মনীষীদের কোলেক্ট করা, তাতে প্রত্যেক সপ্তাহে চেঞ্জ করে। তার কারণ আমি তোমাকে বললাম যে আমি বিশ্বাস করি শব্দই ব্রহ্ম। আই কিপ অন হ্যামারিং অন দ্য সেম টিউন। এবং আজকে ধরো এত বছর ধরে চলছে, এক মিনিট আমি বলে নিই, এত বছর ধরে চলছে তো ধরো এই তো কোটি কোটি লোক দেখেছে, আমি বলি 1% অফ দ্য পপুলেশন যে আমার কথা শুনে যদি ইন্সপায়ার্ড হয়, আই থিঙ্ক মাই জব ইজ ডান। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, দেখো টিম জয়ের পথে সঙ্গে সুজয় তার মানে অতিথিদের নির্বাচন করে কিন্তু সাফল্যের নিরিখেই আর কি। সো মানে ইউ হ্যাভ ডান আ লট অফ থিংস এন্ড ইউ হ্যাভ মেড সাম প্লেস যেটাতে আমার মনে হয়েছে তোমাকে ডাকা উচিত, কি আমার টিমের মনে হয়েছে। আমার শেষ প্রশ্ন, হোয়াট ইজ 7 রুলস তো আমি বলি, তোমার কি মনে হয় যে সাফল্যের ফর্মুলাটা কি আমার দর্শকদের জন্য? এবং তুমি জানো আমি টেকনোতে এত বছর রয়েছি, সো টেকনোর একটা ফলোয়ার্স রয়েছে, আমি সাউথ পয়েন্টে পড়েছি, তার আছে আমি সাউথ পয়েন্টে পয়েন্ট বিজনেস ফোরামে আমি মেম্বার, আমি ইন্দো আমেরিকান চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম, চেম্বার্সে অনেক চেম্বার্সে আমি রয়েছি। সো আই হ্যাভ মেম্বার্স থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ইটস নট আই ট্রাভেল থ্রু আউট দ্য গ্লোব। মানে তাদের জন্য, তার কারণ হাই নিউজ তুমি দেখতে পাবে সিটি কেবলে, কিন্তু তাছাড়া ওয়ান্স ইট গোজ দেন দ্য ইউটিউবে ইট রিচেস দ্য হোল ওয়ার্ল্ড। তো তোমার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স? আমার যেটা মনে হয় যে প্রথমত হচ্ছে যে জেগে জেগে হোক, ঘুমিয়ে ঘুমিয়ে হোক, বসে বসে হোক, শুয়ে শুয়ে হোক, যেভাবেই হোক স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন ছাড়া কিচ্ছু হবে না। আর সেকেন্ডলি হচ্ছে যে সেটার উপরে কাজ করে যেতে হবে। তুমি কাজ মানে শুধু স্বপ্ন দেখলাম বাকিটা ভাগ্যের ওপর ছেড়ে দিলাম, ওই নিশ্চয়ই আমার কোনোদিন একদিন সময় আসবে সেদিনকে আমাকে ভগবান ওখান থেকে তুলে নিয়ে এসে আমাকে রাজা বানিয়ে দেবে, ওটা একদম ফেক কথা। তোমাকে ইচ অ্যান্ড এভরিডে তার জন্য হার্ডওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে এবং কাজ করতে হবে, কাজ করার মেন্টালিটি থাকতে হবে। এটা আমার মনে হয়। আমি অনেক প্ল্যাটফর্ম বলি, মোটিভেশনাল টকিং করি, ইন্সপিরেশনাল টকিং বলে, স্বপ্ন দেখতে হবে, তাহলেই তো থাকবে স্বপ্ন পূরণের সম্ভাবনা। সুতরাং স্বপ্ন দেখতে হয়, বাট as a management professor বলি যে success comprises of hard work and luck. Harder you work, luckier you are. স্বপ্ন দেখে কাজটাও কিন্তু করতে হবে। চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। ধন্যবাদ দেওয়ার পালা সোহিনী, ধন্যবাদ ফর কামিং টু মাই শো। ধন্যবাদ দেবো আমার সকল দর্শক থ্রু দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন্ডিয়া, দ্য হোল ওয়ার্ল্ড, যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথে সঙ্গে সুজয় দেখে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। ধন্যবাদ দেব সুদীপ কুমার কুন্ডু এবং সুশোভন কুন্ডু, ডিরেক্টরস অফ রেজডোবে গ্রুপ, যারা এই প্রত্যেক সপ্তাহে ডিজিটাল প্রমোশনিং করে। ইনফ্যাক্ট সৈনিকে কালকে দিয়েছিলাম, জেনারেলি আমি শোয়ের পর দিই, সৈনিক কালকেই দিয়ে দিয়েছিলাম, আজকে আমি দেবো। ডিজিটাল সুদীপ এবং সুশোভন এত বছর ধরে করে যাচ্ছে। ধন্যবাদ দেব সেন, প্রথম মধ্যে এবং শেষে জয়ের পথে সঙ্গে সাথে অসম্ভব ভালো গানটা দেখেন, সেই গান ডিরেক্ট অ্যান্ড কম্পোজ করে দেব সেন। আর দেবো রাঘব চট্টোপাধ্যায়, রাঘব এই গানটা খুব ভালো গেয়েছিল। দেব আমার এই শোতে কিন্তু 240তম এপিসোডে এসছে এবং রাঘব 315তম এপিসোডে এসছে। ধন্যবাদ দেবো ডিরেক্টরস অ্যান্ড ট্রাস্টি অফ শেয়াব্রত স্কুল অফ নার্সিং, যারা বছরের পর বছর, মাসের পর মাস আমাকে কিছু মাস হলো দিয়েছেন। ধন্যবাদ দেবো দিব্যেন্দু শেখর লাহিড়ী, আশা কমিউনিকেশন, সুজয় সাহা, স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস, ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র, পোর্ট্রেট অ্যাডভার্টাইজিং, গৌতম পাল, ইনফোভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা, সেলভেল অ্যাডভার্টাইজিং, কেষ্ট শাহ, কারুকৃতি অ্যাডভার্টাইজিং, হোর্ডিং, পোস্টার্স, ব্যানার্স দিয়ে জয়ের পথের সঙ্গে সুজয়কে করতে এক মুখে মুখে চলা নাম। আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ দেয়ার। ইনফ্যাক্ট রেড ওয়াইন এন্টারটেনমেন্ট সেরা বঙ্গপুরুষ সম্মান দিয়েছে। আই ফাউন্ড যে ডানলপে বিরাট একটা হোর্ডিং দিয়েছে। থ্যাঙ্কস টু পোর্ট্রে ফর গিভিং দ্যাট অ্যাডভার্টাইজমেন্ট। যাতায়াতের পথে আমি রোজ দেখি। থ্যাঙ্কস টু পোর্ট্রে ফর কিপিং মি অ্যালাইভ অল দ্য টাইম। এবং ডেফিনেটলি ধন্যবাদ। যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলে যাবো একটা মোটিভেশনাল শায়রি। আজকে না লিখে নিয়ে এসেছিলাম অন্য, কিন্তু সৈনিকে দেখে বলতে ইচ্ছে করছে একটা ডিফারেন্ট শায়রি। এই শায়রিটা রিসেন্টলি আমি প্রত্যেকটা প্ল্যাটফর্মে বলেছি। দিস ইজ টেকেন ফ্রম দ্য ফিল্ম কল্ড 12 ফেল। 12 ফেল যদি কেউ না দেখে থাকেন, দেখতে থাকেন, ইটস আ ভেরি ইন্সপিরেশনাল ফিল্ম। শায়রিটা মূলত ছিল অটল বিহারী বাজপেয়ীজির, কিন্তু এটা একটু কাস্টমাইজ করা হয়েছে এবং ভীষণ বলতে ভালো লাগছে, তাই ভীষণ মোটিভেশনাল। বলছে, टूटे हुए सपनों के सुने कौन सिसकी, अंतर की चीर व्यथा पलकों पर ठिठकी। टूटे हुए सपने के सुने कौन सिसकी, अंतर की चीर व्यथा पलकों पर ठिठकी। आंसू नहीं बहाऊंगा, आंसू नहीं बहाऊंगा, आंसू नहीं बहाऊंगा, सिर्फ मुस्कुराऊंगा, सिर्फ मुस्कुराऊंगा। भाग्य कहूंगा कल फिर लौट आऊंगा, कल फिर लौट आऊंगा, कल फिर लौट आऊंगा। हार नहीं मानूंगा,
हार नहीं मानूंगा, रार नहीं ठानूंगा, अपने लक्ष्य में पहुंचने तक नहीं থামूंगा। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। জয়ের পথে